আচ্ছা, আমি তো আসলে এইভাবে কথা বলা অভ্যস্ত না, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছাড়া। তো এখন একটু কিছু কথা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি অনেক দূর থেকে আসছি। যে আমরা এমন একটা সময়ে বাস করছি যেটা আসলে অনেক মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ক্রিটিক্যাল সময়। যে পৃথিবীর সভ্যতা চেঞ্জ হচ্ছে, এরকমই চেঞ্জ হচ্ছে যে কওমুল 4000 বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল, কোরআনে এত আয়াত নাজিল হয়েছে, সেই কওমুলদের ইস্যু মানে এলজিবিটি ওয়ার্ল্ড তৈরি হচ্ছে এবং এটা হয়ে গেছে অলমোস্ট। এটি কিভাবে সম্ভব হলো? এরকম সময়ে বাস করছি। এই যে আমি যে বক্তব্য দিচ্ছি, কয়েক মাস আগে বক্তব্য দেওয়ার কারণে ভাইরাল হয়েছিল, চাকরি চলে গেল আসিফ মাহতাবের, আমারটাও হয়ে গিয়েছিল, লাস্ট মুহূর্তে আল্লাহ সেট করছে। তো এখন কিন্তু দেখেন, একজন মুসলিম প্রফেসর, আমি মুসলিম, এটা বলা একটা আমরা সাহস করে বলতে পারি না, কিন্তু যারা এই যে অ্যাপল কম্পিউটার বা যারা বড় বড় লোক ওয়ার্ল্ডে টিম কুক সে কিন্তু ইজিলি বলতে পারে আমি সমকামী, এবং সবাই সেলিব্রেট করে, বড় বড় বিশ্ব লিডাররা সেলিব্রেট করে যে মানবাধিকার হচ্ছে। এখন আমরা এই সময়ে বাস করছি, আসলে এই পরিবর্তনটা লাস্ট 2-3 বছরে বেশি হয়েছে। ওই কোভিডের পর, কোভিডের আগে অনেক কিছু হয়েছে কিন্তু বোঝা যায়নি, কিন্তু বোঝা যাওয়া শুরু হয়েছে কোভিডের পর। এই জন্য আমরা অনেক কিছুই মানে অবগত না। আমরা চিন্তা করছি 5 বছর আগের পৃথিবী বা 10 বছর আগের পৃথিবী কি। তো সেই জন্য এইখানে এই মুভমেন্টের একটা মেজর হচ্ছে শব্দ সন্ত্রাস। এই যে আমাদের দেশে দেখবেন সংবিধান পরিবর্তন হবে, বই পুস্তক, এখানে কি করছে? তারা শব্দ চেঞ্জ করছে। এক শব্দ দিয়ে ধরেন বাংলাদেশের আইন মানে এটা অপরাধ আইনের অংশ, কিন্তু যদি শব্দ চেঞ্জ করে আপনি ঢুকতে পারেন তাহলে ওই আইনটা কার্যকরী হবে না। তো এখন যে জিনিসটা হচ্ছে, এই যে কোটা বিরোধী আন্দোলনের মধ্যে যখন রায় হলো, তখন দেখেন একটা শব্দ ঢুকাই দিয়েছে, এটা কেউ খেয়াল করে নাই যে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ। কেন তৃতীয় লিঙ্গের কথা বললো? বাংলাদেশের সংজ্ঞা অনুযায়ী তৃতীয় লিঙ্গ হচ্ছে হিজড়া, মানে তারা তো জন্মগত সমস্যা, কিন্তু ওইটা তো প্রতিবন্ধীর মধ্যেই ছিল। এবং স্টুডেন্ট সমন্বয় এরাও জানে না কিভাবে এই শব্দটা আসলো। এখন মনে হচ্ছে শব্দটা তৃতীয় লিঙ্গের তো কিছু না, এটা হিজড়া, কিন্তু 5 বছর 10 বছর পরে এইটি সমকামিতার আইনে বৈধতা দিবে। এত বড় মারাত্মক জিনিস যে শব্দ। তারপরে আরেকটা শব্দ শোনা যাচ্ছে খুব বেশি, অন্তর্ভুক্তিমূলক সোসাইটি, অন্তর্ভুক্তিমূলক দর্শন। এই যে সমন্বয়কদের মধ্যেও বলতেছে ইনক্লুসিভ দর্শন, ইনক্লুসিভ সোসাইটি। কেন এই শব্দগুলো? এই শব্দগুলো আনা হয়েছে সমকামিতাকে লিগালাইজ করার জন্য। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে শব্দের কোন ধরনের শব্দ ব্যবহার করছে। এই কথাটা বলার জন্যই আপনাদের কাছে আসা, যে শব্দ হচ্ছে মারাত্মক অস্ত্র। এখন দেখা যাচ্ছে আমরা যদি সচেতন হই, আমাদের সাথে পারবে না। কেন পারবে না? আমাদের যে স্ট্রেংথ, শক্তি সম্পর্কে আমরা নিজেরাই অবগত নেই। এই দেশের কেন জন্ম হয়েছিল? এই দেশের জন্ম হয়েছিল ইসলামের কারণে, মুসলিম আইডেন্টিটির কারণে। দেখেন, মুসলমানরা এত পরিশ্রম করলো, এত রক্ত দিল ব্রিটিশদের সাথে, তারপর স্বাধীনতা যুদ্ধের পর, কিন্তু ক্ষমতায় এসে সবকিছু মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। এবং একটা বড় টার্গেট থাকে মুসলিম আইডেন্টিটিকে ধ্বংস করে দেওয়া। আমি যে মুসলিম, এটাকে ধ্বংস করে দিতে পারলে তাহলে ইসলামের আর কিছু থাকবে না। তো সেই জন্য এরা এখন শব্দের আশ্রয় নিয়েছে। এখন এই যে 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, আমরা তো কথা বলতে পারতাম না, এবং আমাকে গ্রেপ্তার করার জন্য অনেক কিছু হয়েছে। তো এই যে তার মানে জনতার শক্তি অনেক শক্তিশালী। আর আলেম ওলামারা, ইসলামে মানে বাংলাদেশের জন্ম আসলে আলেম ওলামাদের কারণে। এখন সমস্যা হচ্ছে আলেম ওলামারা নিজেদের শক্তি সম্পর্কে সচেতন না। ওনারা যদি সচেতন হয়ে যান, বাংলাদেশের আইডেন্টিটি কেউ নিতে পারবে না। এখন প্রশ্ন, আচ্ছা ইনক্লুসিভ যদি আমরা না বলি তাহলে তো বিদেশে ঋণ পাওয়া যাবে না, আমাদের দেশ কেমনে চলবে? ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট।
বাংলাদেশের মানুষ অনেক, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এইটা যদি বিবেচনায় নেওয়া হয়, বাংলাদেশ আগামী 25 বছরের মধ্যে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হবে। কিন্তু এর জন্য আমাদের ভীষণ থাকতে হবে। এখন যদি আমাদের আইডেন্টিটি বিলীন করে দেয়, তাহলে কিন্তু আমরা কিন্তু দাসত্ব বরণ করব, এবং দাসত্ব বরণ করার জন্য বড় অস্ত্র হচ্ছে এলজিবিটি, সমকামিতা। তো সেই জন্য এই জিনিসটা সচেতন থাকা। আর অনেক শব্দ আসছে, আর আমাদের সামনে মডেল আছে। যখন বলে যে আচ্ছা এটা তো বললে তো ঋণ হবে না, বলবো মালয়েশিয়া আছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির বিরুদ্ধে। আপনি যদি জাতিসংঘর কথা বলেন, জাতিসংঘ নিয়ে আমরা যে একটা বড় ধারণা পোষণ করি, আসলে তা না। আমি অবাক হয়ে গেছি, আমি একটা বই লিখতেছি, জাতিসংঘ একটা ক্লাবের মতো, গুলশান ক্লাব, বনানী ক্লাব, এরকম আন্তর্জাতিক ক্লাব। এখানে যার শক্তি সেই নিয়ন্ত্রণ করবে। জাতিসংঘের নিজস্ব কোনো ক্ষমতা নাই যে একটা দেশকে মানাবে, নন বাইন্ডিং। এখন জাতিসংঘ যদি বলে, জাতিসংঘের প্রধান বক্তব্য দিল বাংলাদেশে ইনক্লুসিভ গভর্নমেন্ট হইতে হবে, ইনক্লুসিভ দেশ হইতে হবে, তার মানে সমকামিতা বান্ধব দেশ হইতে হবে। উনি বললেই কি আমরা নিব? ওনাদের মানবাধিকার যে সংজ্ঞা আর আমাদের মানবাধিকার সংজ্ঞা আলাদা। আমাদের মানবাধিকার হচ্ছে ইসলাম এবং কোরআন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো ওদের সংজ্ঞা আমরা নিব না। এই জন্য সবসময় প্রশ্ন করতে হবে, যখন মানবাধিকার মানে কি, এটি কি পশ্চিমা সংজ্ঞা না বাংলাদেশি সংজ্ঞা? যদি বলে অন্তর্ভুক্তিমূলক সোসাইটি, এই শব্দগুলো আমরা ব্যবহার করব না বর্তমান জামানায়। এইটা বড় অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া। সমন্বয়করা আসলে কয়েকজন সমন্বয়ক এই কথাগুলো বলতেছিলেন, এটাতে আমি খুবই প্যানিকড হয়ে গেছি। আমি ভয় পাই এই সরকার, কোন সরকার আসলে আই ডোন্ট কেয়ার। আমার ভয় হচ্ছে ইসলামিক আইডেন্টিটি নিয়ে। সমন্বয়কদের মধ্যে 2-3 জন এই কথাগুলো বলতেছে, এবং বিদেশি যারা আসতেছে খালি ইনক্লুসিভ বলতেছে। এবং গতকালের যে একটা পত্রিকার রিপোর্ট, যে দাতা সংস্থারা টাকা দেওয়ার জন্য বসে আছে, আমাদের কাছে প্ল্যানিং দরকার। দাতারা কেন টাকা দিবে? আপনি মনে করেন যে এমনি টাকা দেয় বিদেশ? শুনেন, একমাত্র মুসলিমরাই দান করে, ডোনেট করে, যে কোনো বিনিময় ছাড়া। সারা ওয়ার্ল্ড, আমি তো দেশ বিদেশ বিভিন্ন ঘুরছি, তারা কোনো উদ্দেশ্য ছাড়া তেমন দান করে না। অ্যাটলিস্ট একটা গান শুনবে, কিছু একটা দিতে হবে দান করার জন্য। সো তারা যে মিলিয়ন ডলার কেন দেয়, তাদের কিছু শর্ত ঢুকাই দেয়। যেমন ধর এই যে ইউএসএইডের যে একটা ঋণ দিল 200 মিলিয়ন, দেখেন ওইখানে ওই ঋণের শর্তে যায় পরে ওদের ওয়েবসাইটে ইনক্লুসিভ হইতে হবে, ইনক্লুসিভ মানে এলজিবিটি রাখতে হবে, যেভাবে হোক একটু হলেও রাখতে হবে। তার মানে আপনাদের উদ্দেশ্য তো একদিনে তো হবে না, ধীরে ধীরে ব্রেনে ঢুকাই দেওয়া। সেই জন্য আমার অনুরোধ থাকবে, এখানে আলিম ওলামা আছেন, আপনারা শব্দ নিয়ে মানে চিন্তা করা উচিত। মানে কে কোন সরকার গেল, তার চেয়ে ইম্পর্টেন্ট ইসলামের আইডেন্টিটি নিয়ে। সো সেই জন্য এই শব্দ ইনক্লুসিভ, ডাইভার্সিটি, এই শব্দগুলো আসলেই সাথে সাথে করবেন এটার মানে কি, এটা কি সমকামিতা আছে, এই প্রশ্ন করবেন। যদি বলে যে আমরা সমকামিতা বুঝাই না, তাহলে বলো আমরা বুঝাই না, তাহলে এই কোটা আন্দোলনের তৃতীয় লিঙ্গ কেন অ্যাড করলো, এটা প্রশ্ন করেন, ভেবা টাকা খাওয়া যাবে, এবং এটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তো সেই জন্য এই যে হিজড়া ট্রান্সজেন্ডার শব্দ নিয়ে খেলা, আবার আরেকটা শুরু হয়েছে ফিমেল আর উইমেন। যত উইমেন রাইটস আছে সবগুলি এলজিবিটি। এখন শুরু হয়েছিল মেয়েদের দিয়ে, কিন্তু 2010 সালের পরে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। উইমেন লেখা থাকলেই ওইখানে সমকামিতা আছে। এবং এই উইমেন শব্দ দিয়ে শ্রীলঙ্কাতে এলজিবিটি লিগাল হচ্ছে। এবং আপনি দেখবেন যে শাহবাগের একটা হয়েছিল রেপ নিয়ে, যে একটা আহমদুল হোসেন বয়ান করছিলেন, খেয়াল করেন, উপদেষ্টা মন্ডলীয় গিয়েছিলেন, যে বলছিল যে মেয়েদের অধিকারের মধ্যে যে এলজিবিটি অধিকারের কথা কিভাবে আসে, এটাকে আপনি চিন্তা করছেন? তোরা CEW এরকম একটা আছে, মেয়েদের বৈষম্যমূলক, ওর মধ্যে এলজিবিটি ঢুকাই দিছে। এখন আমরা তো জানি মেয়ে বলতে বুঝে মেয়ে, সেই জন্য শব্দটাই হলো বড় সন্ত্রাস। এখন শব্দ নিয়ে যদি আমরা সচেতন থাকি, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না। দখল মানে বোঝাচ্ছি মুসলিম আইডেন্টিটি, যার জন্য আমাদের অস্তিত্ব, ওইটা কেউ ছিনাই নিতে পারবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।